মারা যেতেছে, তারপর বডি ধরার লোক নাই, এইগুলি কিভাবে দেখি? আমাদের 6 সদস্যক একটা বিধানসভার বিরোধী পরিষদীয় দলের প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে আমরা গিয়েছিলাম। তাতে সুনির্দিষ্টভাবে আমরা এই বিষয়গুলি সম্পর্কে বলেছি। এর আগে তো এপ্রিল মাসে একটা মিটিং কথাবার্তা হয়েছে, সেগুলি আমরা জাবর কাটার চেষ্টা করিনি। তাতে প্রথম যেটা বলবার চেষ্টা করেছি, টেস্ট করুন, ট্রেস করুন, ট্রিট করুন। টেস্ট করলে বাড়বে, বেরোবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু টেস্ট না করে সংখ্যা আমরা যদি চেপে রাখার চেষ্টা করি, এতে হিতে বিপরীত হবে। তো এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, আমরা যেটা বলি সেটা হচ্ছে হাসপাতালগুলো মানে এগুলো তো মানে যাওয়ার মতো না। এবং শুধু আগরতলা না, যেটা আমি আমাদের তরফ থেকে বলেছি যে আগরতলা হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং পিএসসি যেগুলো আছে, হাসপাতাল তো পরিষ্কার রাখতে হবে। দিনে একবার করলে হবে না। বেসরকারি হাসপাতাল যদি সারাদিনই কিছুক্ষণ পরপর করতে পারে, আমরা সেটা না হয় নাইবা করতে পারলাম, 2-3 বার কেন করবো না? বিশেষ করে যেখানে কোভিড পেশেন্ট আছে। পিপিই, পার্সোনাল প্রিভেন্টিভ যে ইকুইপমেন্টস, বলেছি যে আর কত বলবো। আমাদের রাজ্যেই তো 20-এর উপর, সেদিন যখন কথা বলি ডাক্তারবাবুরা আক্রান্ত হয়ে গেছে। নার্স তো আছে, তাদের সংখ্যা কেউ বলছে না, প্যারামেডিক্সের কথা কেউ বলছে না। এই পরিস্থিতিতে কি করে চলবে? ডাক্তাররা ভয় পেয়ে গেছেন। আপনি যা বললেন প্রশ্নে, রোগীদের তরফ থেকে বক্তব্য হচ্ছে ডাক্তারবাবুরা ভেতরে যেতে চাইছেন না। আমাদের ডাক্তাররা তো এরকম না। এখন এই পরিস্থিতির মধ্যে যেহেতু পিপিই নেই, তখন অনুরোধ করেছি দেখুন এটা করতে হবে। আর সবটা আগরতলায় জমাবেন না, ডিসেন্ট্রালাইজ করুন। এবং ল্যাবের জন্য যা টাকা লাগে ব্যবস্থা করুন, যে কোনো জায়গা থেকে টাকা এনে, নাহলে তো হবে না। এটা আমরা বলবার চেষ্টা করেছি। তারপর আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এই যে কন্টেইনমেন্ট জোন। আরে একটা বাড়িতে ধরা পড়লো, তার জন্য 100 পরিবারকে আটকে দিচ্ছে। কাজ নাই, খাদ্য নাই, খুঁজ নাই, কিচ্ছু নাই, অরাজকতা চলছে। এটা বন্ধ করুন। যেই বাড়িতে একজন কোভিড চিহ্নিত হলেন, সেই বাড়িটা, আমি একটা উদাহরণ দিয়েছি আমাদের পাড়াতেই, তার সঙ্গে সামনে পেছনে বা ডাইনে বাইরে এই 4-5টা রেখে বাকিদের ফ্রি রাখুন, সতর্ক করুন, এদেরকে কনফাইনমেন্টে রাখুন, এবং এদের যদি আয় উপার্জনের কোনো ব্যবস্থা না থাকে ব্যবস্থা করুন। তাতে কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করছে, ওই দিনই বলছিলেন। গোটা গ্রাম আটকে দেওয়ার তো কোনো মানে নেই। আর বাইরে থেকে যারা আসছে, প্রথম তো যে ভুলটা হলো, সর্বনাশ হয়ে গেল। এখন শুধু বললে হবে না, এটাকে কার্যকরী করতে হবে। রেল স্টেশন, ত্রিপুরায় ঢোকার রাস্তা, এয়ারপোর্ট এবং বাংলাদেশের সীমানা দিয়ে যে সমস্ত ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে এখনও লোক আসা যাওয়া করে, সেগুলি স্ট্রিক্টলি আমাদের অবজারভেশনে রাখতে হবে। লোককে গভর্নমেন্টের হাতে নিয়ে আসতে হবে, পরীক্ষা করতে হবে। একজন না, মানে 5 জনে একজন না, প্রত্যেকের কাছ থেকে নিয়ে পরীক্ষা করতে হবে। এগুলো আমরা বলেছি। যেটা সবচেয়ে বেশি জোর দিয়েছে, যে প্রশ্ন আপনিও করেছেন, আমরা প্রথম থেকে বলছি, কোভিডের চাইতেও এখন বেশি আক্রান্ত হচ্ছে অর্থনীতি। এবং সমস্ত জায়গায়, সারা পৃথিবীতে, আমাদের দেশে যারা এইটা ডিল করছেন তারা বলছেন এই মুহূর্তে একমাত্র মানে হচ্ছে, প্রতিষেধক হচ্ছে তার নিজের দেহের অভ্যন্তর থেকে প্রতিরোধী ক্ষমতা বাড়ানো, ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি কী করে হবে? তার তো খেতে হবে। খেতে গেলে রোজগার চাই, রোজগার হলে কাজ চাই। তাহলে একটা নির্দিষ্ট অংশের মানুষ যারা সরকারি কর্মচারী, কী কেন্দ্র কী রাজ্য,
বাদ বাকিদের তো কোনো আয় উপার্জন নাই। আপনি ত্রিপুরার কথা বলছেন, ত্রিপুরা তো সিরিয়াস কন্ডিশন। কোথায় রেগার কাজ, কোথায় টুয়েপের কাজ, কোথায় লাইন ডিপার্টমেন্টের কাজ? দোকান খোলা, লোক নাই, গাড়ি চলছে, প্যাসেঞ্জার নাই। আপনার বড় বড় শহরের যেখানে লোক জমায়েত হয় কাজে যাওয়ার জন্যে, এখানে গেলে 12টা পর্যন্ত 100 লোক পাওয়া যায়। মানুষ বলছে বাঁচবো কী করে? আমরা বলছি মুখে মাস্ক লাগাও, বলে মাস্ক কিনতে পয়সা লাগবে তো। কেমন না, হাত ধুতে বলছেন সাবান লাগবে, স্যানিটাইজার লাগবে, মুখ ঘুরিয়ে বলে তো যাচ্ছে, কিন্তু এগুলো পয়সাটা কোত্থেকে পাবো আমি? এরকম একটা জায়গায় গভর্নমেন্টকে অনুরোধ করলাম যে দেখুন, মাথা পিছু 10 কেজি পরিবারের সদস্য সবাই মিলে 6 মাসের জন্য বিনা পয়সায় যারা ট্যাক্স দেয় না দেওয়ার ব্যবস্থা করুন। মানুষটা তো বাঁচতে হবে। আর 7,500 টাকা করে দিন 6 মাস। এই মানুষ বাজারে আসবে তো, তারা তো ব্যাংকে জমা রাখবে না। তাতে তো অর্থনীতিটা, চলৎ শক্তি যেটা নষ্ট হয়ে গেছে ফিরে পাবে। তার একটা অংশ টাকা কিন্তু গভর্নমেন্টের কাছে ফিরে আসবে। আবার রেগার কাজ যদি না হয়, টুয়েপের কাজ যদি না হয়, মজুরির টাকা যদি হাতে না যায়, এই টাকা যদি লুট করে নিয়ে চলে যায় আপনার মণ্ডলের নামে কাজ না করে, যন্ত্র ব্যবহার করছে যেগুলি বেআইনি, করা যায় না এই কাজে, এগুলো যদি বন্ধ না হয়, বাঁচবে কী করে মানুষ? আমরা তো ঠিক আছে চিকিৎসার একটা দিক বললাম, কিন্তু চিকিৎসা যেটা সেটা হচ্ছে কাজ, খাদ্য এবং রোজগারের ব্যবস্থা করা। আমরা বলেছি এটা, তো এটা না করতে পারলে তো হবে না। তো কারেক্ট, দি কনসার্ন হোয়াট ইউ হ্যাভ এক্সপ্রেসড ইটস এ কারেক্ট থিং। থ্রু আউট দি কান্ট্রি এই কথা বলছে, কিন্তু সরি স্টেট অফ অ্যাফেয়ার ইজ দিস। কেন্দ্রের সরকার তো নজরই দিচ্ছে না। আজকেও দেখবেন পত্রিকাতে রাজন, সে তো কমিউনিস্ট না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন, এক্সটেনশন পায়নি, সে এর জন্য লালায়িত ছিল না। এখন আমেরিকাতে কোথায় পড়াচ্ছে, প্রথম দিকে বলেছে, এখন আবার সে বলছে ভুল পথে চলছে। কে বলছে সঠিক পথে চলছে? কেউ বলছে না। আরে আমেরিকা, ইটালির মতো জায়গায়, রাজনের তার লেখার মধ্যে সে উল্লেখ করেছে, এ তো পুঁজিবাদী রাষ্ট্র। এখন এ আক্রান্ত, মৃত্যু, সবাইকে ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি। ক্যাপিটালিস্ট ইকোনমিতেও তাদের ওখানে যে জিডিপি, ইন্ডিয়াতে -23 হয়ে গেছে, -23, কিন্তু আমেরিকা এবং ইটালিতে এটা 12 এবং 9, এবং তারাও কিছু মেজার্স নিচ্ছে ক্রয় ক্ষমতা বাড়াবার জন্যে। বলে ইন্ডিয়া এটা করবে না। এখানে কি হচ্ছে, এই যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ করলো, তার 88 to 90% বড় বড় পুঁজিপতিদের জন্য, দেশি বিদেশি, আমি বিস্তৃত যাচ্ছি না, 1% সাধারণ মানুষের জন্য। এবং একটা প্যাকেজ তুমি করলে এটা হচ্ছে এই কাণ্ড। এখন অর্থমন্ত্রী বলছেন আমাদের কিছু করার নাই, এটা ভগবানের হাত, দৈব দুর্বিপাক। এই সমস্ত কথা বললে চলবে? এই সমস্ত কথা বলে চলে না তো। এখন রাজ্যকে বলছে আপনার এই যে আপনার পণ্য এবং সেবা এই স্তরে যে তারা ট্যাক্সও বসাতে পারতো, এগুলো সব কেন্দ্র হাতে নিয়ে নিয়েছে। জিএসটি আগে তো নোট বাতিল করে সমস্যা তৈরি করলো, জিএসটি করে আরেকটা সমস্যা তৈরি করলো। এখন সেখানে রাজ্যগুলোকে রাজি করালো, তোমরা যদি তোমাদের জিএসটির দেখা যায় যা পাচ্ছ তা 14% নিচে আমরা এটা পুষিয়ে দেবো। এখন বলছো আমাদের আসছে না, কোথেকে টাকা দেবো, তোমরা ঋণ নাও। আরে অদ্ভুত কথা, রাজ্যগুলিকে ঋণের ফাঁসে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিবাদ শুরু হয়েছে। ইভেন আমি তো নিশ্চিত বিজেপি শাসিত রাজ্য এই কথা বলতে বাধ্য হবে, কোথায় টাকা পাবে? তারা ঋণ নিলে তো তারা পরিশোধ করতে পারবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন করছে না? রেপো রেটে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রেপো রেট মানে হচ্ছে ব্যাঙ্কগুলোকে যে কম হারে সুদে টাকা দেয়, তারপর তারা ওখান থেকে বেশি হারে সুদে টাকা অন্য জায়গায় দেয়। যে এই যে রেপো রেটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা নিয়ে রাজ্যগুলিকে টাকা দাও। তুমি যখন জিএসটি টাকা দিতে পারছো না, আর জিএসটি টাকা কমবে, ট্যাক্সও কমবে, কারণ ক্রয় ক্ষমতা কমে গেছে, ছাঁটাই হয়ে যাচ্ছে, নতুন চাকরি নাই। এখন গভর্নমেন্ট নিজেই ডিসিশন নিয়েছে নতুন করে কোনো নিয়োগ করা যাবে না। তাহলে কি করে মানুষ বাঁচবেন? তাহলে একই এর ভিন্ন পথ তো এই সরকার নিতে পারবে না।
বছরে 50,000 লোকের চাকরি, মিস কলের চাকরি, হ্যাঁ, নূতন পদ সৃষ্টি, এই তো মানে কল্পকাহিনী। এখন সব চুপচাপ বসে আছেন। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সর্বনাশের অতলে আমরা তলিয়ে যাচ্ছি। মানুষকে বাঁচাতে হবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে এই নীতি পরিবর্তনের জন্য যদি চাপ সৃষ্টি করা না যায়, এবং দেখুন আমি বলছি যে আমাদের যে 26 তারিখে লোক আসলো, আমি ভাবতেই পারিনি এত লোক বেরিয়ে আসবে। মুখে মাস্ক আছে কিন্তু তোয়াক্কা করছে না, বলছে কোভিডকে আমরা তো, আমাদের পেটে আগুন জ্বলছে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আপনি তো মানুষকে আটকে রাখতে পারবেন না। বাঁচতে চায় তো মানুষ, কোন মানুষ বাঁচতে চায় না? সিরিয়াস কন্ডিশনে চলে যাচ্ছে আমরা। আমার তো মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ইন্ডিয়ার, ভেরি ব্যাড। তার মধ্যে আমাদের রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চল বলছেন তো, আসাম টাসাম সারপাস করে চলে গেছি আমরা লোকসংখ্যার নিরিখে যদি আমরা দেখি। তো এ তো এইভাবে চলে না তো। এখন আমরা ধরুন তো বলতে পারি, তারা যদি না শুনে আপনারা লেখালেখি করুন, চাপ দিতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। প্রতিরোধ পরিকল্পনা করে গড়ে তোলা যায় না, এটা যুদ্ধ না। সাধারণ মানুষের যখন সহ্যের সীমার বাইরে চলে যাবে এবং ঘৃণা জমছে, তার উদ্গীরণ যখন করতে শুরু করবে, মানুষই কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা বুঝতে হবে। এবং এটা কেন করছে, যে প্রশ্নটা আসছে, এরা মনে করছে যে এইভাবে দাবিয়ে রাখতে পারবে নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্যে সন্ত্রাস করে। আর এটাও বুঝতে হবে, সন্ত্রাস হাজার হাজার মানুষ কিন্তু করছে না। 2018-র 3 তারিখ দুপুরের পর থেকে যেই সংখ্যক মানুষকে সন্ত্রাসে নামিয়েছিল, সেই সংখ্যক মানুষকে কিন্তু এখন সন্ত্রাসে নামাতে পারছে না। কারণ তারাও তো বুঝছে যে আমাদের ফাঁকি দিয়েছে, প্রলুব্ধ করেছে, আলের আলো দেখিয়েছে। এরা তো এখন একটা বড় অংশ ভাড়াটা হিসেবে খাচ্ছে, রাতের অন্ধকারে মুখ ঢেকে যাচ্ছে। যেই পারে আক্রমণ করছে অন্য পাড়া থেকে লুকাচ্ছে। আমি যে কালকে খোয়াইতে ঘুরে আসলাম, বলছে চিনি না তো, অন্য জায়গার লোক। মাকে মারছে, বাবা চোখে দেখে না তাকে মারছে। বাচ্চাটা বলছে আমার মাকে মারছো কেন, ক্লাস 5-এ পড়ে মেয়ে, তাকে পর্যন্ত আক্রমণ করছে। কি প্রভুত দেব বলুন তো, এটা কি সরকার? এইভাবে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখতে পারবে? সন্ত্রাস শেষ কথা না, এটা তো সভ্যতার কলঙ্ক, গণতন্ত্রের কলঙ্ক। কোথায় ছিল ত্রিপুরা? কোত্থেকে কোথায় ত্রিপুরাকে আমরা তুলে আনতে পেরেছিলাম, এখন কোথায় তাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। জিবি হাসপাতালে অনেক করোনা মৃতের যে দেহ, সেগুলোকে মানে যে প্রসিজারে তারা পার্সেল প্যাকিং করে, সে করে একদম সাইডে ফেলে রাখা হয়েছে। অনেক দেহ ডাক্তাররা ছুঁয়ে দেখছেন না, কেউ ধরছেন না। এই প্রসঙ্গে সম্প্রতি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেছেন যে তিনি ঘুরে দেখেছেন হাসপাতাল বিভিন্ন জায়গায়। উনি ফিল করছেন মানুষ জিবি হাসপাতালের উপরে এবং আগরতলা সমস্ত যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে সরকারি, সেগুলোর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং নিজেরাই স্ব উদ্যোগী হয়ে সেখান থেকে ডিসচার্জ নিয়ে চলে যাচ্ছেন, জীবনের রিস্ক নিয়ে। তো আপনার এই বিষয়ে কি মতামত, কি মনে করেন আপনি? এতক্ষণ তো বললাম, এগুলি তো প্রশ্ন করলেন আমাদের পিটিআইয়ের বন্ধু, এগুলির জবাব যা দিয়েছি। আপনার প্রশ্নের জবাব দিলে তো একই কথা বলতে হবে, এটা জাবর কাটা হবে। এক্স্যাক্টলি, সরকার তো এটা, এর উপর তো মানুষ আস্থা হারিয়ে ফেলছেন। আমি বলছি জিবি হাসপাতালে আমরা যখন গভর্নমেন্টে ছিলাম, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে ডিসেন্ট্রালাইজ করে গ্রাম পঞ্চায়েতে নিয়ে গেছি। তারপরে দেখা গেলো সাধারণ জ্বর সর্দি হলে পরে মানুষ, ইভেন ট্রাইবেল এলাকার, তারা আগরতলা জিবিতে চলে আসতেন। আমরা মাঝে মাঝে হাসপাতালে যেতাম কোনো না কোনো রুগীকে দেখতে। তারপরে যখন দেখতাম ফ্লোরে তাদের সঙ্গে বসে হাঁটু করে কথা বলতাম, কেন কি হয়েছে, জ্বর সর্দি কাশি, কোথায় অমুক, ওখানে তো হাসপাতাল কেন আসলে না, জিবি হাসপাতাল। ডাক্তারদের জিজ্ঞেস করতাম, ডাক্তাররা বলতেন স্যার আমরা তো আসলে আমরা গর্ব অনুভব করি, আমরা জিবি হাসপাতালের ডাক্তার। তার অসুবিধা হয় আমরা বুঝতে পারি, অনেক সময় আমাদের তাদের পাশ দিয়ে যেতেও রাস্তা আমাদের কষ্ট করে বের করতে হয়, কিন্তু আমরা তাদেরকে সেবা দিয়ে আমরা আনন্দ অনুভব করি। এবং আমি জিবি হাসপাতালে কাজ করছি, এটা আমাদের কাছে একটা অতিরিক্ত পাওনা। এরকম পরিস্থিতি ছিল আমাদের। তখন প্ল্যানটা কী ছিল, জিবির উপর চাপ, রেফারেল হসপিটালের উপর চাপ কমাতে গেলে পরে ডিসেন্ট্রালাইজ করো, নিচের হাসপাতালগুলো শক্তিশালী করো।
গ্রাম পঞ্চায়েতে আমাদের কিন্তু সাব সেন্টার করেছি, তার উপরে পিএইচসির উপরে আপনার কমিউনিটি হসপিটাল, তার উপরে হচ্ছে মহকুমা, তারপর জেলা, তারপর হচ্ছে রেফারেল হসপিটাল। কেমন আমরা ওই জায়গাগুলিতে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ল্যাব, যন্ত্রপাতি দিতে আমরা শুরু করেছিলাম, তারপরে মানুষ হাসপাতালে আসতেন। এখন উল্টো হচ্ছে, আপনি যা বলছেন কারেক্ট, তারা জীবী ভয় পেয়ে যাচ্ছে। এখন যারা প্রাইভেট ডাক্তারবাবু আছেন না, আপনি যদি একটু চেক আপ করেন আগরতলায়, এর মধ্যে যারা একটু প্রথিতযশা, তাদের বাড়ির সামনে হাসপাতালের মতো লাইন ধরে আছে, গাড়ি, স্কুটার, রিক্সা, গ্রামের মানুষ সব ওখানে গিয়ে ভিড় জমাচ্ছে, জীবিতে যাচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক, এটা লজ্জার আমাদের কাছে। ডাক্তারদের আমি দাঁড়ি করতে পারছি না এর জন্যে। কাজেই মানে এখনও সবাই মিলে চেষ্টা করলে পরে ঘুরে দাঁড়ানো যায়। এরকম পরিস্থিতি মোকাবেলা করতে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ডাক্তাররা রুগীদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি এখন শুনলাম প্রদীপ ভৌমিক সাথে, আমারও ডাক্তার, তাকে এখন বাইরে নিয়ে যেতে হচ্ছে। ভাবতে পারছেন? সিরিয়াস কন্ডিশন। চালান ডক্টর প্রদীপ সরকার, উনি 30শে সেপ্টেম্বর অবসরে চলে যাচ্ছেন। ওনার ইউনিটের ডাক্তাররা আজকে আক্রান্ত হয়ে গেছে কোভিডে, এবং টোটাল জীবিত পরিস্থিতি, যাদের শিফটিং করে নিল ক্যান্সারে, এখন আবার সিদ্ধান্ত নিচ্ছে ক্যান্সার আইজিবি নিয়ে আসবে। এই যে অবস্থাটা, একেই কোনো সংহতি আছে? এই যে সরকারের কাজের কর্মের মধ্যে কোনো কি মানে সংহতি আছে? এটা কি ঘাটতি বিষয়? এটা একই তো কথা আসছে, পরিকল্পনাটা কোথায়? পরিকল্পনা তো হচ্ছে আশু, মধ্যবর্তী, দীর্ঘমেয়াদী, সবটা মিলিয়ে তো পরিকল্পনা। এটার নাম কম্প্রিহেন্সিভ, কেমন না? তো এখানে তো ঘাটতি আছে। কারা অ্যাডভাইস করছেন, কারা অ্যাডভাইস নিচ্ছেন, কারা ফাইনাল ডিসিশন নিচ্ছেন, এগুলো সব জানেন আপনারা। এখানে তো বাইরে থেকে আমাদের এগুলো বললে পরে আসবে সমালোচনাই করছেন। আমি তো এইভাবে কথা বলতে অভ্যস্ত না। কেমন? আমাদের কাছে মূল প্রশ্ন হচ্ছে মানুষকে তো বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। আমরা বলছি নতুন ডাক্তার, নতুন নার্স, প্যারামেডিক্স আছে রাজ্যে, তাদেরকে নেওয়ার ব্যবস্থা করুন। যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, যদি তাদের আপত্তি না থাকে, কাজের অবস্থা থাকে, এই সময়ে অনুরোধ করে হলো তাদেরকে রাখা উচিত। এটা পার্টিকুলার একজন দুজন ডাক্তারের কথা বলছি না আমি। এখন বাড়ি থেকে ডাক্তার এসে আমাদের এখানে কতটা সাহায্য করবে? এখন যেটা হতে পারে, একটা স্পেশাল টিম আনতে পারে দিল্লি থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাহায্য নিয়ে, হেলথ ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে। এই যে বেরিয়ে চলেছে, পাঞ্জাবে দেখছি স্পেশাল টিম যাচ্ছে, তারা 10 দিন থাকবে, তো ত্রিপুরা আসবে না কেন? আরেকটা আমি প্রশ্ন করি এই ব্যাপারে, এটা হচ্ছে এই যে জুনিয়র ডক্টর রয়েছে, তারা এখনো বেকার রয়েছে, তাদেরকে মানে এই সার্ভিসে নেওয়া যায়, সেটা নেওয়া হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ডাক্তাররা অনেক জায়গায় মানে রোগীদেরকে দেখছেন না, এটার কারণটা কি? যে ওদের পিপি নেই ইত্যাদি, কারণ মানে খুব আনকেয়ার থাকছে, আনট্রিটেড থাকছে। না, এটা তো আমি প্রথমেই বলেছি, তারা ভয় পেয়ে গেছে। একটা অংশ ভয় পেয়ে দেখা যাচ্ছে তারা যেতে সাহস পাচ্ছে না। তাদেরও ক্রমশ বয়স হচ্ছে, তো ওই পিপি নাই, তো পিপি একেবারে মানে একমাত্র সর্বহর রোগ বটিকা, এটা মনে করার কোনো কারণ। এরপরেও যে আক্রান্ত হচ্ছেন তো। এখন এই পরিস্থিতিতে এতে কোনো জায়গায় হয়তো কিছু নেগলিজেন্সি থাকতে পারে, কিন্তু জেনারেলি ডাক্তারবাবুদের সবাইকে তো এভাবে আমরা অভিযুক্ত করতে পারি না। এক দুজনের জন্য তো, একটা গ্রামের মধ্যে একটা খারাপ লোকের জন্য গোটা গ্রামকে আপনি তো খারাপ বলতে পারেন না। এক দুজন হয়তো অবহেলা দেখাতেও পারেন, কিন্তু সবাই তো এরকম না ঘটনা। এটা হচ্ছে মূল কথা। আরেকটা কি বলছিলেন আপনি? না, আমি এটাই বলছি যে ওই যে ইয়াং ডাক্তার, হ্যাঁ, ইয়াং ডাক্তারের কথা আমি বললাম তো। ডাক্তার আছে তো, 200-র মতো ডাক্তার আছে, নার্স আছে, 1000-এর উপর নার্স আছে, প্যারামেডিক্স আছে। এগুলো তো আমরাই আমাদের রাজ্যে, আমাদের এখানে পাস করা। নিচ্ছেন না কেন তাদেরকে নিয়ে স্পেশাল একটু সিনিয়র যারা, তাদের আন্ডারে কিছুদিন রেখে সঙ্গে কাজ করলে দে উইল টেক রিস্ক। ইট ইজ এ চ্যালেঞ্জ, দে আর প্রিপেয়ার টু টেক দিস চ্যালেঞ্জ। টাকার, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে সেদিন বলেছি, এখন এই জায়গায় টাকা এমএলএদের এলাকা উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা বাড়িয়েছেন আপনারা, সিদ্ধান্ত করেছেন এটা এখন দেবেন না। খুব ভালো, আমরা তো আপত্তি করিনি।
60 জনের জন্য 30 কোটি টাকা, এখানে 30% বেতন ভাতা আপনারা কমাবেন, আমরা কোনো আপত্তি করিনি। আমরা বিধানসভায় থাকলেও বলতাম এত বাড়ানো একসাথে ঠিক না, আমরা ছিলাম না, আমরা বেরিয়ে এসেছি। এখন 30% কমিয়েছেন, উই আর নট অপোজিং, হিউজ টাকা এখানে পাবেন আপনি। পাওয়ার কনজাম্পশন এখন কম হচ্ছে সরকারি অফিসে, ফুয়েল কনজাম্পশন কম হচ্ছে, কারণ মুভমেন্ট অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আপনারাই বলছেন 50% দিয়ে স্টাফ চালাতে হবে, সাইক্লিং উঠে চলবে, কেমন না, টাকা সেভ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উৎসব টুৎসব তো কম, তারপরেও যেগুলো হচ্ছে এগুলি এই থালার মতো করে এখানে বেজ লাগানোর খুব দরকার। একজনকে গাড়ি থেকে নামা থেকে আরম্ভ করে মঞ্চ, তারপরে মাইকের সামনে যাওয়ার আগ পর্যন্ত 3টা ফুলের তোড়া দেওয়ার কী দরকার আছে? এই পয়সাগুলি বাঁচান, খাওয়ার পয়সা বাঁচান, এই অনুষ্ঠানগুলি কমান, কেমন না, মেলা, তারপরে দায় দরবার এগুলি বন্ধ করুন, পয়সা সেভ করুন। যতগুলি দপ্তর আছে রাজ্য সরকারের, 40-42টা দপ্তর আছে, অনেকগুলি দপ্তর তো কিছু কাজ করবো নাই, বেতন ভাতা বাদ দিলে পরে বাকি যে কিছু কিছু ডেভেলপমেন্টের জন্য টাকা ধরা আছে, যেই বাজেট আমরা পাস করে দিয়ে আসলাম, কেমন না, যেটা প্রায় গিলুটিন করে পাস করানো হয়েছে, তাতে 7-8টা দপ্তর বাদ দিলে পরে বাকিদের কী কাজ? ওই টাকাটা তুলে নিন, সবটা একসাথে করুন। ওই যে আমি বললাম যে 10 কেজি করে মাথা পিছু চাল একটা পরিবার সবাই মিলে যা হয় দেবেন, আর হচ্ছে 7,500 টাকা রেগার কাজ, টুয়েপের কাজ, এই টাকাটা এখান থেকে আসবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ দিন, আপনারাই বলেছেন ডাবল ইঞ্জিন হবে, ওখানে আপনাদের গভর্নমেন্ট, এখানে আপনারা চালাচ্ছেন, ব্যর্থতার দায় কেন্দ্রীয় সরকার নেবে না কেন? তারাই তো এখানে এসে কোমর দুলিয়ে দুলিয়ে বক্তৃতা করে বলেছেন এখন হীরার সরকার নিয়ে আসো, তারা কেন রাজ্য সরকারকে সাহায্য করবে না? আমরা জানি আমাদের রাজ্য সরকার, আপনারা ট্যাক্স বাড়িয়েছেন, এই করেছেন সেই করেছেন, সেচ বসিয়েছেন, এখানেও আপনাদের কিছু পয়সা আছে। তারপরে এখানে যে মানে গ্রোথটা গতবারের তুলনায় কম হবে, কাজে কেন্দ্রকে চাপ দিন টাকার জন্যে। আমাদের কি করতে হবে বলুন, উই আর প্রিপেয়ার টু হেল্প ইউ। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এখন যদি ডাক্তার নেওয়ার প্রশ্ন যদি কত টাকা না এই দরবার হয় দোকানে জিনিস কেনা বেচার মতো, তাহলে কি করে হবে? এটা তো হয় না, হওয়া উচিত না। কাজে আমি যেটা বলছি, এটা আপনাদের যে উদ্বেগ, এই উদ্বেগের শেয়ার হয়ে আমি বলছি, হ্যাঁ, ত্রিপুরার মানুষের পক্ষ থেকে যে সরকারের মানে আরও অনেক বেশি উদ্যোগ গ্রহণ করা দরকার, পজিটিভ স্ট্যান্ড নেওয়া দরকার, কারোর মুখের দিকে তাকিয়ে বসে থাকার দরকার নাই। হ্যাঁ, একটু উদ্যোগ গ্রহণ করা, তারা বলুক না আমাদের কি করতে হবে। আমরা মানুষদেরকে সচেতন করার জন্য ভূমিকা নিচ্ছি, লিফলেট আমরা করছি পয়সা দিয়ে, পোস্টার লাগাচ্ছি, মানুষের বেল কমাবার জন্য আমরা প্রোগ্রাম স্টপ করে দিয়েছি, পলিটিক্যাল প্রোগ্রাম 7 তারিখ পর্যন্ত, যে এখন করোনা বন্ধ রাখো সমস্ত, কোনো পার্টি কিন্তু করেনি, কেমন না। আমাদের এমএলএরা মুখ্যমন্ত্রীর তহবিলে আমরা দান করেছি, মানুষকে আমরা আবেদন করছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল শক্তিশালী করো। এবং ওই দিন আলোচনায় বলেছি, ত্রিপুরাতে যে সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলি কাজ করছে তাদেরকে ডাকুন, ডেকে বলুন লাভ করছেন, এখান থেকে তারা কিছু টাকা দিক, এই টাকা এখানে সবটা মিলিয়েই তো মানুষের পাশে দাঁড়াতে পারেন, বলেছি তো। একদিকে গভর্নমেন্টকে কোঅপারেশনের কথা বলছেন, অন্যদিকে দেখলাম কালকেও যোগেন্দ্রনগরে মিউনিসিপ্যালিটির যে ভাইস চেয়ারম্যান আপনার এলাকা আক্রান্ত হয়েছে। কি করবেন? আমার শ্বশুর এলাকা। আপনার শ্বশুর? আমি তো থাকি ওই এমিলিয়া। ও আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি ওখানে না? না, এই 3rd টাইম তার বাড়িটা আক্রান্ত হলো। তার ভাই একটা প্রমোটি আইএএস অফিসার, গাড়ি ভেঙে দিল, মা অসুস্থ, তার মাকে আমি দেখতে গিয়েছিলাম, চেহারা চেনা যায় না, বিছানার সঙ্গে মিলে গেছে। এই যেই ঘরটাতে মা শোন, তার পাশে একটা বারান্দা, তাতে এই গাড়িটা ভাঙচুর করছে। এর আগে একবার আক্রমণ করেছে, আবার গিয়ে পরশুদিন তার বাড়ি আক্রমণ করলো। কি বলবেনটা কি কি চলছে এগুলো? মানে এগুলি বললে পরে তো অনেকের কাছে শুনলে মনে হবে এগুলো তো খারাপ শব্দ ব্যবহার করছে, আমি করতে অভ্যস্ত না, পারছি না বলতে। মানুষ তো এগুলো মেনে নেবে না, দীর্ঘদিন মেনে নেবে না, এইভাবে চলে না। অতীতেও আমরা কিন্তু ফেস করেছি, ঠিক না এটা। এবং এখানে দলের প্রশ্ন নেই, আক্রান্ত মূলত সিপিআই, কিন্তু অন্য দলও তো আক্রান্ত হচ্ছে, কংগ্রেসের লোকদেরও আক্রমণ করছে। প্রথম দিকে সবাই চুপচাপ, সিপিআইএম এর উপর দিয়ে যাবে, আমরা বলেছিলাম এইভাবে ভাবলে ভুল করবেন। এখন সবাই আক্রান্ত হচ্ছে, দল না করে আক্রান্ত হচ্ছে। কি বল, গলা থেকে হাত নিয়ে যাচ্ছে, ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে, বাড়িতে ঢুকে মানে
মনে হচ্ছে নিজেরই জমা টাকা এখানে এই বাক্সতে রেখেছে, খুলে টুলে নিয়ে চলে যাচ্ছে, মানে সোনার জিনিসপত্র, মানে চূড়ান্ত অরাজকতা চলছে। কিসের প্রশাসন এটা? কালকে আমি পুলিশকে বললাম, খোয়াইতে যে গেলাম, তারা ছিল সারাক্ষণ, প্রায় 2.5 ঘন্টা আমরা ঘুরলাম। আমি আজকে তো আপনারা খুব ভালো করলেন স্যার, আমরা তো চেষ্টা করেছি, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের প্রোগ্রামে ডিস্টার্ব করার চেষ্টা করেছে কি, রোজভ্যালি তাদের কি ঋণ নিয়েছে কয়েকজন মহিলা, আমাদের মা বোন, আমি তাদের মা বোন বলেও ইয়ে করেছি। আমি তো ভেবেছি এই আক্রান্ত বাড়ি দেখতে কিছু বুঝে তারা তাদের এলাকা নিয়ে কিছু বলবেন, আমাদের টাকাটা করতে হবে। আমি মুখ্যমন্ত্রীকে বলুন, তিনি তো ভোটের আগে সবচেয়ে বেশি বক্তৃতা করেছেন। আমরা তো তাদের বিরুদ্ধে বলেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ব্যবস্থা নিতে, লিফলেট করে মানুষকে বলেছি এখানে টাকা রাখবেন না, প্রলুব্ধ হবেন না। তো ভোটের আগে তারা বলেছে আমরা আসতে পারে একবারে মাটির তলা থেকে খুঁজে বের করে সব টাকার ব্যবস্থা করবো। 2.5 বছর হয়ে গেল, আমাকে বলছেন আমি তো সরকারে নাই এখন। দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছেন। যেই বাড়িতে আসলাম মা মেয়ে বাবা আক্রান্ত হয়েছে, দরজা জানালা কেটে ফালা ফালা করে ফেলেছে। এই পাড়ার লোক এই বাড়িতে গেছেন কেউ একবার? আপনারা কোনো দরদ নাই, ভেবেছে আমরা এগুলি করলে পরে বন্ধ করে দেবো। দে ডু নট নো আস। আমরা ঘুরেছি, সব বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, কেমন না? তো পুলিশকে আমি আসার সময় যখন ফিরে আসছি, ওখানে আবার সাংবাদিক বন্ধুরা বলছে কিছু বলুন। আমি বললাম কি আর বলবো, আপনারা তো সঙ্গে সঙ্গেই ছিলেন, না একটু কিছু বলে যান। আমি গিয়ে বললাম অগুরবাবু, আপনি খোয়াইয়ের পুরনো নেতা, আমাদের রাজ্যের নেতা, আপনি কিছু বলুন। গৌতমবাবু পার্টি সেক্রেটারি বললেন। আমি বললাম, তারা দুজন বললেন, আমি আর কি বলবো? বললেন একটু বলুন। আমি 5-7 মিনিট আমি বললাম, তারপরে কেমন না। তারপরে আমি পুলিশকে ডাকলাম, যখন বেরিয়ে আসবো আমি বললাম কারফিউর মধ্যে কী করে আক্রমণ করে? আপনারা কোথায় থাকেন? চুপ করে মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। তার নাম বলেছে, নাম বলেছে, মানে একটু সক্রিয় হতে পারছেন না। সমস্ত আক্রমণটা তো আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, অথচ আপনারা দাসানুদাসের মতো ভূমিকা নিচ্ছেন। আমরা বুঝতে পারছি, একটু গা ঝাড়া দিয়ে যে না এটা চলতে পারে না। 2-4টা এরকম লোককে যদি ধরতে পারেন, একটা গোটা বাড়ি কোভিডে আক্রান্ত, আমাদের ছাত্র ফেডারেশনের নেতা, বাইরে ভাইয়ের দোকান জল বিক্রি করে, আর কিছু বোধহয় ইলেকট্রনিক্স গুড। আমি তো বাড়িতে ঢুকবো, আমি তো জানি না, আমাদের লোকরা বলছে যাবেন না, একটু দূরে থাকেন। মহিলা দাঁড়িয়ে আছেন, একবারে মানে একেবারে দেখলে মনে হয় যে দারুণভাবে বিধ্বস্ত, সঙ্গে একটা বাচ্চা ছিল, মুখে এটা লাগানো। আমাকে বলছে দূরে থাকেন। উনিও বলছেন, বলছে গোটা পরিবার কোভিডে আক্রান্ত। এই পরিবারটা চলে ছোট্ট একটা দোকান একবারে ধূলিসাৎ করে দিয়েছে। এটার মধ্যে কী বাহাদুরি আছে, কী বীরত্ব আছে, কী বীরত্ব আছে এটার মধ্যে। এবং যাদের ব্যবহার করছে, আমি নিশ্চিত একটা অংশ ভাড়াটে, অল্প কয়েকজন তাদের পলিটিক্যাল ইন্টারেস্টে, ইকোনমিক ইন্টারেস্টে এদের ব্যবহার করে বুক বন্ধ করে রাখার চেষ্টা করছে। পারবে না তো, আমরা না বললেও মানুষ বেরোবে। কি হচ্ছে এটা? আর কিছু আছে ভাই? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, সাবধানে থাকবেন। আমি তো বলার সময়টা মুখে লাগাই না, কারণ অবশ্য দূরত্ব আছে। কেমন?